এই মনোজিতরা কিন্তু একটা নাম। আপনি মনোজিতকে আজকে দেখতে পেরেছেন যে ধরা পড়লে ধনঞ্জয় আর না করলে এনজয়। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াই সেখানে ইউনিয়ন অফিসটা ঝাঁ চকচকে বড় একটা টিভি স্ক্রিনে তারা টিভি দেখেন ছাত্ররা, আমাদের কোনো টিভি নেই অধ্যাপকদের জন্য, এবং সেখানে রীতিমতো আসর বসে। কারা বসায় বলুন তো? ইউনিয়ন তো নির্বাচন আজকে 8 বছর ধরে নেই। তাহলে এই ভুতুরে ইউনিয়ন যারা চালাচ্ছে, যারা ওখানে তথাকথিত তাদের ভাষায় মস্তি করে, এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন ছিলেন বাপ্পা বাবু, ইউনিয়নের নেতা, পিছন দরজা দিয়ে অটো চালাতে চালাতে হঠাৎ করে তিনি ইউনিয়নের নেতা হলেন। তিনি হঠাৎ করে সরস্বত্ব সাধনায় লিপ্ত হলেন। তিনি ইউনিয়ন রুমে মাননীয় মুখ্যমন্ত্রী তার দলের নেত্রী মমতা ব্যানার্জির সামনে এক হাতে বেয়ার হাতে খালি গায়ে গামছা ঘুরিয়েছিল। আপনি বিভিন্ন চ্যানেলে আর্কাইভে দেখতে পাবেন, সব চ্যানেল দেখিয়েছিল, কোনো পানিশমেন্ট হয়নি। তৃণমূলের নেতারা, বিধায়করা সমস্ত কলেজে বেআইনিভাবে বসে পড়েছে। তারা দলতন্ত্র পার্টির অফিসে পরিণত করেছে কলেজগুলোকে। মদনকে বা কল্যাণকে এইভাবে নেবেন না, হালকা চালে নেবেন না। এটা কথাটা অত সোজা নয়। ভাবছেন মদন মিত্র মদ খেয়ে এটা বলে ফেলেছে, কল্যাণ মাতাল হয়ে অপকৃতস্থ অবস্থায় এটা বলে ফেলেছে, 7 খুন মাত, এগুলো এইভাবে দেখবেন না। এটা কৌশলের অংশ। মমতা ব্যানার্জি হাঁসখালিতে যেটা প্রকাশ্যে বলেছিল, এবার আর প্রকাশ্যে বলার সুযোগ বা সাহস পায়নি। তাই মদনের মুখ দিয়ে আর কল্যাণের মুখ দিয়ে এটা বলেছেন, বিকজ এদের স্টেচারে এইটা বললে পরে খুব বেশি রেড়ে করে আপনারা ঝাঁপিয়ে পড়বেন না, তারপরে একটা ক্ষমা চেয়ে নেওয়া। আসলে মমতা ব্যানার্জি এই ধর্ষণের মামলাটাকে কোন দিকে নিতে চায় আগামীতে, সেটা কল্যাণ এবং মদনের মুখ দিয়ে বলিয়ে রাখলেন। তৃণমূল কি তৃণমূলকেই এখন খাবে না? মনোজ ভার্মা দিদির খুব অনুপ্রাণিত পুলিশ অফিসার, খুব দক্ষ, কিন্তু এই দক্ষতাটা দিদির অনুপ্রেরণাকে কার্যকর করতে বিনীত গোয়েল এরা এগুলো করে। কিংবা ওই যে কি ডিসি সেন্ট্রাল কি মানে কি নাম বললেন, ইন্দিরা মুখে, কি অপূর্ব। এক ইন্দিরা গান্ধী ছিলেন, দেশের নাম উজ্জ্বল করতো, আর এই ইন্দিরা। আমি বলছি যে দেখুন, স্পেসিফিক আপনাকে আমি 10 জন তৃণমূল নেতার নাম বলতে পারি যাদের ফেসবুক প্রোফাইলে এই নির্যাতিতা ধর্ষিতার এই ম্যাঙ্গো উর্ফ মনোজিৎ মিশ্রের উর্ফ তৃণমূলের নেতার উর্ফ ভাইপোর অনুপ্রাণিত সঙ্গী এর ছবি ভাইরাল করে তৃণমূলের নেতারা ছয় লাভ করেছে প্ল্যাটফর্মগুলোকে, সোশ্যাল নেটওয়ার্কের, যে দেখুন মেয়েটার সাথে ছেলেটার আগের থেকে পরিচয় ছিল, প্রেম সম্বন্ধীয় ছিল, যেটা ঠিক হাঁসখালিতে মমতা ব্যানার্জি স্ট্যান্ড করেছিল ধর্ষিতা এবং নিহত মেয়েটার সম্পর্কে, যে শরীর থাকলেই শরীর খারাপ হবে, ধর্ষণ হবে। ঠিক মমতা তো এই কথাই বলেছিল, ওটাই স্ট্যান্ড করাতে, এবং ওই স্ট্যান্ড করাতে গিয়ে দুটো ফেউকে লাগিয়েছিল, একটা মদন ফেউ, একটা কল্যাণ ফেউ। ঠিক এদের মুখ দিয়ে বলিয়েছিল, দেখবেন এদের মুখ দিয়ে বলানো, তারপরে শোকস করা, শোকসের উত্তর নিঃশর্ত ক্ষমা চাওয়া। ঠিক এগুলো কিন্তু প্লট, যেটা খায় বাজারে, কোনোটাই না খেলে লাগিয়ে দেওয়া হলো। ঠিক এরকম একটা সিচুয়েশনে পুরো বিষয়টাকে লোকের চোখের আড়ালে অন্যদিকে নিয়ে মোড় ঘোরাতে লাগিয়ে দেওয়া হলো মহুয়া মৈত্রর সাথে কল্যাণের বিলো দ্য বেল্ট ঝগড়া। এই যে মমতার কিন্তু এগুলো কৌশল। আজকে মনোজবাবু এই কথাগুলো বলছেন। আচ্ছা, মনোজবাবু কোথায় ছিলেন? এই যে এতগুলো শাসক দলের নেতা একটার পর একটা ফেসবুক প্রোফাইলে ছবি পোস্ট করছে, এই মেয়েটার ছবি পোস্ট করেছে, কারো বিরুদ্ধে কি মামলা হয়েছে? ইভেন তৃণমূল নেতাদের ফেসবুক পোস্টের ওই ফেসবুকের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেয়নি শাসক দলের পুলিশ। তাহলে এই যে কথাগুলো কেন বলছে? দেখুন, মনোজবাবুকে মুখটা খুলতে হবে, মনোজবাবুকে মুখটা খুলতে হবে। মানে 14 তলার নির্দেশে পুলিশ মন্ত্রীর তার মালকিনের নির্দেশে কেন করতে হচ্ছে? এগুলো নাগরিক সমাজকে ভয় দেখানো। এই যে ধরুন আমরা কথা বলছি, এই সরকার ধর্ষণের পরে ধর্ষিতার চরিত্র নিয়ে প্রশ্ন করে, খুদ পুলিশ মন্ত্রী চরিত্র নিয়ে প্রশ্ন করেছে। কামদুনিতে নিম্ন আদালতে ফাঁসি হয়ে যাওয়া আসামিকে, তখন গোয়েন্দা বিভাগের দায়িত্বে ছিলেন বিনীত গোয়েল, তিনি উপযুক্ত প্রমাণ দেয়নি বলে, আমার কাছে প্রমাণ আছে, আপনারা যদি চান আমি দেখাতে পারি যে এই সরকারের একটার পর একটা এই ধর্ষণের ব্যাপারগুলোতে কতটা ইনসেনসিটিভ এদের নেতারা,
কতটা এদের নেতারা অসহিষ্ণু এই ধর্ষণের মানে যারা ভুক্তভোগী তাদের বিরুদ্ধে। আমি আপনাকে একটার পর একটা উদাহরণ টেনে দেখাতে পারি যে দেখুন লাস্ট যে ঘটনাটা হলো আমাদের রাজ্যে, আপনারা জানেন আরজি করে যেখানে সারা পৃথিবী আন্দোলিত হলো একটা ঘটনায়, সেই ভয়ানক ঘটনাটা হয়তো বাঙালি যতদিন থাকবে ততদিন এই ঘটনাটা কিন্তু সারা ভারতবর্ষে আলোচিত হবে, উল্লিখিত হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বলুন তো যে কামদুনির ঘটনার পরে ধর্ষিতার কি ন্যায় পেয়েছিল? আমরা জানি এমনভাবে কেসটা সাজানো হয়ে গেছিল, দেখুন একদম আমার কাছে একদম রিপোর্টগুলো আছে যে কিভাবে হাইকোর্টে বিচারটাকে মোবিলাইজ করা হয়েছিল, যে খুনের আসামি মানে মেন ধর্ষণের আসামি পর্যন্ত সেই রায়ের পরে বেরিয়ে যায় এবং পরবর্তীকালে তিনি কিন্তু তার ফাঁসি মুকুব হয়। আজও এই আপনার কিন্তু এই কামদুনির ঘটনায় কিন্তু কোনো ন্যায় ওই ভুক্তভোগী মেয়েটির পরিবার পায়নি। আপনি বলছেন আচ্ছা আপনি বিনীত গোয়েল কি করেছিল? বিনীত গোয়েল তো একটা অফিসার। বিনীত গোয়েল আরজি করের ধর্ষিতার নামটা বলে দিয়েছিল ক্যামেরার সামনে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে? কিছু হয়েছে? আচ্ছা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথম আমাদেরকে সবার সামনে মানে একটা চ্যানেলে আরজি করের ধর্ষিতার নাম বলে দিয়েছিল, কোনো ব্যবস্থা হয়েছে? যে তৃণমূল নেতাদের কথা আমি আপনাকে বললাম ফেসবুক ময় ছয়লাভ করছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে এই মনোজ বর্মা? বাস্তবে এগুলো কি জানেন, কারো বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেবে না, এগুলো ভয় দেখানো নাগরিক সমাজকে, আপনাদের চ্যানেলগুলোকে ভয় দেখানো যে আপনারা এসব করতে যাবেন না। এই যে দেখুন না ফাস্ট ট্র্যাক কোর্টের কথা বলছে, এই ফাস্ট ট্র্যাক কোর্টের নাম করে কিভাবে কামদুনিকে মোবিলাইজ করে আসল আসামিকে ধর্ষণের ফাঁসির থেকে বাঁচিয়েছিল মমতা ব্যানার্জি সরকার। তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্টগুলো আছে এখানে, যে হাইকোর্টের তৎকালীন বিচারপতি 2013 সালের 7ই জুনের কামদুনির এই ভয়ানক ঘটনার 92 পাতার রায়ের 84 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার বলেছিল আদালত যে মেডিকেল রিপোর্ট পেশ করা হয়েছে আদালতে তাতে বর্বরতার কোনো তুলনাই করেনি গোয়েন্দা। তাহলে আপনি যে পুলিশের মানে আসল কাজটাই 11 সালের ক্ষমতায় আসার পরে মমতা ব্যানার্জির হয়ে কাজ করার একাধিক উদাহরণ আমরা রায়গঞ্জের ধর্ষণে দেখেছিলাম, ধর্ষিতার শরীরটাকে কিভাবে বাসে বেঁধে নিয়ে যাচ্ছে, তারপরে গ্রামবাসী এবং ওই মেয়েটির পরিবার যখন এটার প্রতিবাদ করে পুলিশের উপরে চড়া হয়েছিল, রাতের অন্ধকারে পুলিশ এসে বুকে গুলি করে ওই মেয়েটির পরিবারের এক দাদাকে খুন করেছিল, আজও তারা কেউ ধরা পড়েনি। অর্থাৎ ধূপগুড়ির থেকে শুরু করে তুফানগঞ্জ কলেজ থেকে শুরু করে কামদুনির থেকে শুরু করে পার্ক স্ট্রিট থেকে শুরু করে একটার পর একটা ধর্ষণে পুলিশ যেখানেই অ্যাক্টিভ হয়েছে হয় পুলিশকে কম্পালসারি ওয়েটিংয়ে মমতা পাঠিয়ে দিয়েছে কিংবা পানিশমেন্ট হয়েছে, ওই বিচার ব্যবস্থা থেকে সরে দেওয়া হয়েছে। আপনি মানে দয়মন্তী সেনের তো উদাহরণ জানেনই। তারপরে আপনারা বলছেন মনোজ বর্মা শাসক দলের হয়ে নাগরিক সমাজকে সেন্সার করার জন্য এগুলো বলছে। যদি তার সত্যিকারের সুপ্রিম কোর্টের অর্ডার, একদম ঠিক বলেছে উনি, একদম ন্যায়সঙ্গত কথা বলেছে, সুপ্রিম কোর্টের অর্ডারেই বলা আছে পরিষ্কারভাবে, কোনো 2018 সালের একদম নির্দেশনামায় লেখা আছে যে কোনো ধর্ষিতার কোনো রকম ছবি, তার পরিবারের পরিচয়, তার কোনো রকম আইডেন্টিটি কেউ প্রকাশ করলে তার কি হতে পারে। তাহলে বিনীত গোয়েল আর রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের শাস্তি আজ অবধি হয়েছে। আজকে মনোজ বর্মা এগুলো বলছে কারণ মিডিয়াগুলোকে লিমিটেড করে দেওয়া। আচ্ছা এবার মূল প্রশ্নে আসি। আচ্ছা সত্যিকারেই কি পুলিশের ওপরে আস্থা রেখে কিছু হবে? শুনলাম আপনাদের চ্যানেল বা অন্যান্য চ্যানেলগুলোয় তৃণমূল নেতারা বলে বেড়াচ্ছে যে ধর্ষিতার পরিবার নাকি পুলিশের উপরে আস্থা রেখেছে সিবিআইয়ের উপরে। তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের যিনি প্রধান দেবাংশু ভট্টাচার্য তিনি তিনটে কথা বলেছেন স্যার, যে তদন্তে খুশি নির্যাতিতা বোন, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলছেন, অগ্নিমিত্রা পাল আমি এক্ষেত্রে বলবো, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলছিলেন যে শুধুমাত্র সব কেসে সিবিআই কে কেন, রাজ্য পুলিশ যেখানে আমাদের কয়েক টাকায় মাইনে পাচ্ছেন সেই রাজ্য পুলিশ কেন একটি তদন্তে সফলভাবে সম্পন্ন করতে পারবে না, এই কথাটাকে দেবাংশু ভট্টাচার্য বলছেন যে অগ্নিমিত্রা পালও তো রাজ্য পুলিশের উপর আস্থা দেখাচ্ছেন, অন্যদিকে তিনি বলছেন নির্যাতিতা বোনের বাবা মাও রাজ্য পুলিশের উপর আস্থা দেখাচ্ছেন। কি দেখছেন? না আমি ভয় পাচ্ছি অন্য জায়গায়। দেখুন যে পুলিশ এই গুণধর মনোজিৎ
যার বিরুদ্ধে 11টা মামলা, জামিন অযোগ্য মামলা। আমি যদি ধারাগুলো আপনাকে দেখাই আপনি চমকে যাবেন। একটি সরকার এই ধরনের ক্রিমিনালদেরকে কি করে প্রশ্রয় দিয়ে দিয়ে আজকে এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে তাদের সিদ্ধহস্ত করে ফেলছে যে তারা আজকে গণধর্ষণের মতন ক্যাম্পাসে গণধর্ষণ, তার বোনের বয়সী একটা বাচ্চা মেয়েকে ধর্ষণের মতন সাংঘাতিক ঘটনা করতে সাহস পায়। তার এই গুণধর মনোজিৎ, আপনাকে রিপোর্টগুলো বলি, 307 ধারায় জেল কেটেছে। আপনি 2021-এ পাশ করে বেরোনোর কথা, তারপরে তিনি 2021-এ তারপর থেকেও রেগুলার কলেজে তিনি যাতায়াত করছেন, যেখানে তার যাওয়ার এখতিয়ার নেই। তৃতীয় হচ্ছে দেখুন, যেই গুণধর 2012 সালে তার খুনের মামলা আছে কালীঘাটে, 2022-এ মার্চে কসবা থানায় শ্লীলতাহানির মামলা জামিনযোগ্য। আপনি 2018 সালে 2 জন ছাত্রীকে মনোজিৎ ও তার দলবল তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, পুলিশ সুপার এবং প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালের কাছে রিপোর্ট করে দুটো মেয়ে শ্লীলতাহানি করেছিল, তার পুলিশ কিছু করতে পারেনি। 2022-এর 12 তারিখ মার্চ মাসের মনোজিতের বিরুদ্ধে সিরিয়াস অভিযোগ ওঠে ভাইস প্রিন্সিপালের কাছে, কোনো ব্যবস্থা হয়নি। এবং সবচেয়ে বড়, তারপরে 2023 সালে আপনার ডিসেম্বর মাসে শ্লীলতাহানি জামিনযোগ্য মামলায় বেটা জেল খাটে। পরের দিন কোনো এক অজানা কারণে কোনো এক বাহুবলীর নির্দেশে তিনি সুন্দর বেরিয়ে যান। শুধু তাই নয়, 2019 গড়িয়াহাট থানায় মারপিট, শ্লীলতাহানি জামিনযোগ্য মামলা। আমি 11টা মামলায় গুণধরের জানি, যার একটাও একে জেল যায়নি। জেলে গেলে হয়তো তার শাস্তি হলে আজকে এই মেয়েটির এত বড় সর্বনাশটা হতো না, বা অগণিত মেয়ে যারা এখনো নাম বলতে পারিনি, প্রকাশ্যে আসতে পারিনি, তাদের মধ্যে কতটা যৌন শোষণ বা অন্যান্য কি শোষণ তাদের উপরে অত্যাচার দিনের পর দিন করেছে এ এবং তার এই যে তারপরে পি এরা। ফলে আমি আপনাকে বলছি যে এই মনোজিৎরা কিন্তু একটা নাম। আপনি মনোজিৎকে আজকে দেখতে পেরেছেন যে ধরা পড়লে ধনঞ্জয় আর না করলে এনজয়। আজকে মনোজিৎরা ধরা পড়েছে। এ রাজ্যের 500টা কলেজ, অগণিত বিশ্ববিদ্যালয়ে আজকে 18 সালের পর থেকে কোনো রকম নির্বাচন হয়নি, সেখানে কিন্তু ইউনিয়ন চলে বেআইনিভাবে। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াই সেখানে ইউনিয়ন অফিসটা ঝাঁ চকচকে বড় একটা টিভি স্ক্রিনে তারা টিভি দেখেন ছাত্ররা, আমাদের কোনো টিভি নেই অধ্যাপকদের জন্য, এবং সেখানে রীতিমতো আসর বসে। কারা বসায় বলুন তো? ইউনিয়ন তো নির্বাচন আজকে 8 বছর ধরে নেই। তাহলে এই ভুতুরে ইউনিয়ন যারা চালাচ্ছে, যারা ওখানে তথাকথিত তাদের ভাষায় মস্তি করে, এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন ছিলেন বাপ্পা বাবু, ইউনিয়নের নেতা, পিছন দরজা দিয়ে অটো চালাতে চালাতে হঠাৎ করে তিনি ইউনিয়নের নেতা হলেন। তিনি হঠাৎ করে সরস্বত্য সাধনায় লিপ্ত হলেন। তিনি ইউনিয়ন রুমে মাননীয় মুখ্যমন্ত্রী তার দলের নেত্রী মমতা ব্যানার্জির সামনে এক হাতে বেয়ার হাতে খালি গায়ে গামছা ঘুরিয়েছিল। আপনি বিভিন্ন চ্যানেলে আর্কাইভে দেখতে পাবেন, সব চ্যানেল দেখিয়েছিল, কোনো পানিশমেন্ট হয়নি। তারপরে তিনি বহাল ছিলেন। তারপরে তিনি তার যে একটার পর একটা ভয়ানক কীর্তি, একজন শিক্ষিকা প্রফেসর ডক্টর সরস্বতী কেরকাটাকে আদিবাসী জাত তুলে গালাগালি করে সে বিদিকিচি কাণ্ড, শিক্ষামন্ত্রীকে ক্যাম্পাসে ছুটে আসতে হয়েছিল 2019 সালে। আমি বলছি এইগুলো কতগুলো মডেল। আপনি মনোজিৎকে নাম ধরবেন না, মডেল, মনোজিৎরা মডেল, একটা ইকোসিস্টেম তৈরি করেছে। আপনি ভাবুন যে এই রাজ্যের এই সরকার বিরোধী থাকাকালীন মমতা ব্যানার্জি বলেছিল দলতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে তুলিয়ে দেবে, অনিলায়ন তুলে দেবে। ক্ষমতায় আসার পরে তার চিত্রটা কি তুলে দেওয়ার। আপনি ভাবুন, তিনি ইউনিয়নের নির্বাচন বন্ধ করলেন, পিছন দরজা দিয়ে সমস্ত বয়স্ক 60 ঊর্ধ্ব ছাত্রনেতাদের তিনি বসিয়ে দিলেন, তাতেও ক্ষান্ত হলেন না। এক একটা কলেজে কোথাও একজনকে 6টা-7টা কলেজে তার দলের বিধায়ক, কাউন্সিলর, সমস্ত হাত কাটা নাক কাটা নেতা তাদেরকে প্রেসিডেন্ট করে দিলেন। অর্থাৎ কলেজগুলো আমার হাতে। আপনি কত কথা বলি, এই যে দেব বজবজের তৃণমূলের বিধায়ক কাম এই কলেজের গুণধর সভাপতি, যার অঙ্গুলি হেলনে, যার প্রত্যক্ষ মদতে, যার সয়ে এতগুলো মামলা থাকার পরেও 21 সালের পর থেকে ইনি কলেজে আসেন,
এই মনোজিৎ, যার আসার কথা নয়, তারপরেও 45 দিনের ইন্টারভেল কাজের অস্থায়ী 500 টাকা পার ডে হিসাবে তিনি ঢুকেছেন। এই গুণধর বাস্তবে এই যে অশোকদেব, আপনি খেয়াল করুন, অশোকদেব জানেন কটা কলেজের ইউনিয়ন চালায়? আপনারা চমকে যাবেন। চারুচন্দ্র বলছি, এই যে অশোকদেব, বঙ্গবাসী কলেজের 3টে বিভাগ, আচার্য গিরিশচন্দ্র বসু কলেজ, বজবজ কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজ। আপনি ভাবতে পারছেন 6টা কলেজের দায়িত্বে। আচ্ছা, আপনি এই যে বিবেক গুপ্ত, আপনি যে জায়গায় বসে আছেন জোড়াসাঁকো, এখানকার বিধায়ক 5টা কলেজের পরিচালন সমিতির মাথায়। বিদ্যাসাগর মর্নিং কলেজ, বিদ্যাসাগর মেট্রোপলিটন, উমেশচন্দ্র কলেজ, মির্জাপুর সিটি কলেজ, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন। আচ্ছা, আপনি অরূপ বিশ্বাস বিদ্যুৎ মন্ত্রী, 2টো কলেজের দায়িত্বে। কি? নিউ আলিপুর কলেজ, যোগেশচন্দ্র চৌধুরী কলেজ। আচ্ছা, আপনি ফিরাদ হাকিম পুর কলেজ। আচ্ছা, শশী পাজা মহারাজা মনীন্দ্র চন্দ্র কলেজ, মহারাজা শীষচন্দ্র কলেজ, আর বাগবাজার উমেন্স কলেজ। আচ্ছা, আপনি চন্দ্রিমা ভট্টাচার্য, আমাদের এখানকার যিনি আইনমন্ত্রী, তিনি মৃণালিনী দেবী মহাবিদ্যালয় বিরাটি, নিউ ব্যারাকপুর বিএড কলেজ পরিচালন সমিতির। দেবাশিস কুমার চারুচন্দ্র কলেজ, মুরলীধর গার্লস, যার সাথে এর ছবিও দেখা গেছে। আচ্ছা, সুদীপ বন্দ্যোপাধ্যায় মৌরালী আজাদ কলেজ, জয়পুরিয়া কলেজ। সৌগত রায় আশুতোষ কলেজ, মহারানী কাশেশ্বরী কলেজ। আচ্ছা, কাজী বন্দ্যোপাধ্যায় কাউন্সিলর, যোগমায়া দেবী কলেজ, গোখেল মেমোরিয়াল গার্লস কলেজ। অর্থাৎ তৃণমূলের নেতারা, বিধায়করা সমস্ত কলেজে বেআইনিভাবে বসে পড়েছে। তারা দলতন্ত্র পার্টির অফিসে পরিণত করেছে কলেজগুলোকে। প্রত্যেকটা কলেজ তৃণমূলের একটা করে পার্টির অফিস। সেখানে ইনটেক ক্যাপাসিটির বাইরে বছরের অ্যাডমিশনের দেদার সিট বিক্রি হয়। আপনি ভাবুন, এই যে জেব আহমেদ, যে এই অন্যতম অপরাধীদের একজন, তিনি পশ্চিম ভারতবর্ষে যে কমন এন্ট্রান্স এক্সামের মাধ্যমে আপনাদের এই আইনে ভর্তি হয়, সেটা হচ্ছে কিউলেট, সম্ভবত আমি যতদূর জানি কিউলেটের মাধ্যমে ভর্তি হয়। আর এই কিউলেট এক্সামে সাধারণত 600-700-র মধ্যে র্যাঙ্ক করলে আপনি গভর্নমেন্ট ল কলেজে পড়তে পারবেন। তার উপরে চলে গেলেই আপনি আর গভর্নমেন্ট কলেজে আপনি ঢুকতে পারবেন না, তখন আপনাকে পড়ে থাকবে গভর্নমেন্ট এডেড কলেজ। আপনি এই গুণধরের শুনুন। আচ্ছা, কিউলেটে তিনি মানে 26,034 র্যাঙ্ক করেছে। অর্থাৎ 900 র্যাঙ্ক করলে পরেও ST/SC-রা এইসব সরকারি কলেজে চান্স পায় না। সেখানে যে 26,034, অর্থাৎ প্রাইভেট কোনো একটা অনামা কলেজে ভর্তি হওয়ার কথা মোটা টাকার বিনিময়ে, তিনি এই কলেজে কার মদত? এখন তথ্যে উঠে আসছে মনোজিৎ বাবু তাকে নাকি ঢুকিয়েছেন ওই কলেজে ইনটেক ক্যাপাসিটির বাইরে বেআইনিভাবে। এবং এই মনোজিতের মাথায় যিনি আছেন, তার উপরে যিনি আছেন, তাদের মদতেই চেনগুলো চলে। অর্থাৎ এই যে ইনটেক ক্যাপাসিটির বাইরে গিয়ে ছাত্র ঢোকানো, ক্যাপাসিটির বাইরে গিয়ে এই সাউথ ক্যালকাটা গার্লস ল কলেজে ইনটেক ক্যাপাসিটি বাইরে ছাত্র নেওয়ার অপরাধে ইউজিসি একবার এর রেকগনাইজেশন বাতিল করে দিয়েছিল। এই অশোকদেব দিল্লিতে গিয়ে হাতে পায়ে ধরে এটা রিনিউয়াল করেছে পলিটিক্যাল কৌশল প্রভাব খাটিয়ে। এটা সার্বিক চিত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের। এরা 500 টাকার দৈনিকের জন্য এই মনোজিৎ মডেলের এই নেতারা, বাপ্পাদ মডেলের নেতারা, এরা কেউ কলেজে বা বিশ্ববিদ্যালয়ে দিনের পর দিন বসে থাকে না। তারা বসে থাকে বিভিন্ন অ্যাডমিশনে বেআইনিভাবে ছাত্র ভর্তি করে, কম নম্বরের ছাত্রতে মোটা টাকার বিনিময়ে লিস্টের বাইরে, তালিকার বাইরের, মেধা তালিকার বাইরের ছাত্রদের ভর্তি করে মোটা টাকা কালীঘাটে পাঠায়, নিজেদের পকেটে কিছু রাখে। শুধু তাই নয়, আপনাকে আরেকটা সেন্সেশনাল তথ্য দিচ্ছি। এরা শুধু এই ভর্তির টাকাতেই ক্ষান্ত হয় না। ফ্রেশার্স, বিভিন্ন ধরনের কলেজের প্রোগ্রাম আপনি দেখেছেন না? কে এনে খুন করেছিল কলেজ ফেস্টে। আপনি বলবেন যে ইউনিয়ন এনেছিল, স্যার ইউনিয়নের তো নির্বাচন হয় না, তাহলে কোন ইউনিয়ন সরকারি টাকায় ফেস্ট করে কে এনে এখানে হত্যাটা করলো? আমরা জানি না, তাকে অ্যারেস্ট হলো না, বরং শুনেছি সেই ইউনিয়নের তথাকথিত দাদাটি আজকে অস্থায়ী কর্মী কোন এক ওই কলেজের। আরও শুনুন, এই ফেস্টের টাকা কিভাবে লুট হয়। বর্ধমান রাজ কলেজের 2024-এর ফেস্টের 17 লক্ষ টাকা খরচা হয়েছিল। সেই হিসাবটা
সরকারিভাবে হিসাবটা চেয়েছিল প্রিন্সিপাল, আইন মাফিক চেয়েছিল, এটা তার অপরাধ। তার জন্য আজও তিনি সাসপেন্ড হয়ে বসে আছেন। কতটা প্রভাবশালী এই ছাত্রনেতারা, তথাকথিত ছাত্রনেতারা। সরি, চারুচন্দ্র কলেজ, পুরুলিয়ার রঘুনাথ কলেজ একইভাবে ফেস্টের জন্য হিসাব চেয়েছিল বলে আজও সেখানকার প্রিন্সিপালরা বেআইনিভাবে সাসপেন্ড হয়ে ঘরে বসে আছে। আপনি ভাবতে পারছেন এই শিক্ষক তথাকথিত ছাত্রনেতারা? আপনাকে একটা ইনফরমেশন দেই যে আমি গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট এডেড কলেজ, বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা সব স্তরের প্রফেসরই করেছি। আমি দুর্ভাগ্যজনক কোনো স্তরে কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে আমার থেকে কম বয়সী বা প্রফেসরের থেকে কম বয়সী ছাত্র নেতা পাইনি। এই পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গ যেখানে 60 ঊর্ধ্ব বাবা এবং 40 ঊর্ধ্ব 35-40 ঊর্ধ্ব তার সন্তান দুজনই একটি কলেজের ছাত্র নেতা এবং জীবীর প্রতিনিধি। আপনি ভাবতে পারছেন এদের মাধ্যমে মমতা ব্যানার্জি পিছন দরজা দিয়ে কলেজগুলোকে কন্ট্রোল করছে। আমি যে কারণে ভয়টা পাচ্ছি যে মমতা ব্যানার্জি একদিন থাকবে না, অভিষেক থাকবে না, রাজ্য রাজনীতি থাকবে, ভারতের রাজনীতি থাকবে। যেই ছাত্র রাজনীতির মাধ্যমে বুদ্ধবাবু, সজলবাবু, মমতা ব্যানার্জি থেকে শুরু করে সুব্রত বাবু থেকে শুরু করে আজকে যারা বাংলার বা ভারতের রাজনীতিতে যে বাঙালিরা রিপ্রেজেন্ট করেন বাঙালিকে, যে অধীর চৌধুরী থেকে শুরু করে আমি আর নামের তালিকা বাড়াচ্ছি না, সেই রাজনীতিতে আজকে যেভাবে ভোটটাকে কন্ট্রোল করে না করিয়ে ছাত্রদের রাজনীতির অধিকারটাকে হনন করে গণতান্ত্রিক স্ট্রাকচারে আঘাত এনে মমতা ব্যানার্জি আগামীতে বাঙালি রাজনীতিবিদ শূন্য ভারতবর্ষ তৈরি করতে যাচ্ছেন, তার কিন্তু সাংঘাতিক কুফল ও বাঙালিদের উপরে পড়বে। বাঙালি পলিটিশিয়ান তৈরি হচ্ছে না। যাও কোনো মেধাসম্পন্ন ছাত্র রাজনীতিতে আসতে চাচ্ছেন, এই অভিষেক, এই অনুব্রত, এই দেবাংশু, এদের এই কুণাল ঘোষ, এই মদন মিত্র, এই কল্যাণ ব্যানার্জি, এদের দেখে রাজনীতিতে আসার ন্যূনতম ইচ্ছাও আর আমি একটা প্রশ্ন করবো এই সবকিছুর মাঝে। মদন মিত্র কার্যত তিনি তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। মদন মিত্র বললেন স্যার যে রীতিমতো ওই ছাত্রী একা কেন গেল, মা বাবাকে নিয়ে গেলে তো আর এই ঘটনা ঘটতো। কিন্তু আমরা একটি বেসরকারি সংবাদ মাধ্যমে একটি প্রতিবেদনে দেখলাম, সেখানে বলা হচ্ছে রীতিমতো স্যার প্রি প্ল্যান, এই যে ধর্ষণ প্রি প্ল্যান, তাই তো রীতিমতো ফাঁদে ফেলা হচ্ছে সেই ছাত্রীকে। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে সহকর্মীরা যাদের রক্ষা করার কথা সহকর্মীকে, তারাই যদি ধর্ষণ করে তাহলে আইনের কি করা? হ্যাঁ, একদম। আমি বলছি দেখুন, মদনকে বা কল্যাণকে এইভাবে নেবেন না, হালকা চালে নেবেন না। এটা কথাটা অত সোজা নয়। ভাবছেন মদন মিত্র মদ খেয়ে এটা বলে ফেলেছে, কল্যাণ মাতাল হয়ে অপকৃতস্থ অবস্থায় এটা বলে ফেলেছে, 7 খুন মাত, এগুলো এইভাবে দেখবেন না। এটা কৌশলের অংশ। মমতা ব্যানার্জি হাঁসখালিতে যেটা প্রকাশ্যে বলেছিল, এবার আর প্রকাশ্যে বলার সুযোগ বা সাহস পায়নি, তাই মদনের মুখ দিয়ে আর কল্যাণের মুখ দিয়ে এটা বলেছেন। বিকজ এদের স্টেচারে এইটা বললে পরে খুব বেশি রেড়ে করে আপনারা ঝাঁপিয়ে পড়বেন না, তারপরে একটা ক্ষমা চেয়ে নেওয়া। আসলে মমতা ব্যানার্জি এই ধর্ষণের মামলাটাকে কোন দিকে নিতে চায় আগামীতে, সেটা কল্যাণ এবং মদনের মুখ দিয়ে বলিয়ে রাখলেন, আগাম বলিয়ে রাখলেন। আপনি ভাবুন মদন মিত্র এই কথাটা বলল কোন হিসাবে, একা গিয়েছে কেন? আরে মেয়েটি তো তার দলের 3 জন নেতার সাথে গিয়েছে। ধরুন আরেকজনকে নিয়ে যেত, সেও তৃণমূলের কোনো নেতা হতো, তার মানে কি মেয়েটার উপরে অত্যাচারের সংখ্যাটা 4 জন করতো। অর্থাৎ এটা কিন্তু কোনো বিরোধীকে ধর্ষণ করেনি তো মমতার তৃণমূল কংগ্রেস, তৃণমূলকে ধর্ষণ করছে। আপনি ভাবুন, আপনি একজন নারী, একজন মেয়ে, আপনি যে দলটার যে মতাদর্শ মেনে চলেন আর্টিকেল 14 অনুযায়ী, এটা আপনি সংবিধান আপনাকে রাইটস দিয়েছে, আপনি এই মতাদর্শ মানতে গিয়ে আপনি আপনারই দলের সিনিয়র কলিগ, যাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করেন বাবা মার পরে, কারণ মতাদর্শটা আপনার আছে, আপনার দলের, আপনার বাবারই বাবা মা ওই দলটা করে, বড় নেতা। আমি এই মুহূর্তে একটা অন্য খবর বলবো স্যার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তার যে বক্তব্য বলেছিলেন, সেই বক্তব্য থেকে কার্যত 180 ডিগ্রি ঘুরে তিনি বলছেন আইন আছে তাই ফাঁসি হবে, তাহলে ল্যাম্প পোস্টে টাঙিয়ে গুলি করে দেওয়া উচিত কসবা ধর্ষণ কাণ্ডে। তো আপনি এগুলো নিয়ে আলোচনায় করবেনই না। এরা চায় আলোচনাটার মোড় ঘোরাতে। দেখবেন যখনই আরজিকর হয়েছে, মহুয়ার সাথে ঝগড়া হয়েছে, যখনই কোনো বড় ইস্যুতে তৃণমূল কংগ্রেস ফেসে যায়, তখন মহুয়ার সাথে এর ঝগড়া লাগিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতার সাথে তার ভাইপো অভিষেকের ঝগড়া লেগে যায়। অর্থাৎ আপনারা মিডিয়াকে ডাইভার্ট করে দাও। আচ্ছা বলুন তো,
যে সচেতন নাগরিক মেয়ের বাবা কল্যাণ ব্যানার্জি কি জানেন না যে নারীর সম্ভ্রমটা কোথায় থাকে? এই যে কথাটা তিনি বলেছেন, বন্ধু যদি ধর্ষণ করে, আরে ও কি বন্ধুর সূত্রে গিয়েছে রে বাবা? ওই ছেলেটি মনোজিৎ, এই মেয়েটি ফার্স্ট সেমের মেয়েটির দাদার চাইতেও বেশি বয়সী, মানে দাদার বয়সী। ও 21 সালে পাস আউট হয়ে বেরিয়ে যাওয়ার কথা, তারও আগে ও 12 সালের ক্যান্ডিডেট, মাঝখানে পড়া ছেড়ে দিয়েছিল, বেআইনি পথে আবার রিনিউয়াল হয়েছে। অশোক দেব তো, ওরা তো দেবতা, তৃণমূলের সব নেতারই দেবতা, আশীর্বাদে ও ঢুকেছে বেআইনিভাবে। তারপরে বুড়ো বয়সে 21-এ পাস আউট, তার ওখানে থাকার কথাই নয়। আজকে একটা ফার্স্ট সেমে এই জুলাইতে তার পরীক্ষা দেওয়ার কথাই বাচ্চা মেয়েটা, ওর দাদার চাইতেও বেশি বয়সী মনোজিৎ কি করে তার বন্ধু হয় বলুন? পলিটিক্যাল সহকর্মী, সেই পলিটিক্যাল সহকর্মী তৃণমূল কি তৃণমূলকেই এখন খাবে? তার মানে প্রশ্নটা হচ্ছে, আমি অগণিত মায়েদের কাছে, অগণিত ভাইদের কাছে, অগণিত বাবাদের কাছে বলছি, আপনারা আপনাদের মেয়ে সন্তানকে, বোনকে, ভাইকে কোনো তৃণমূল দলে প্লিজ যেতে দেবেন না। কারণ তৃণমূল কিন্তু তৃণমূলকে খুন করত, এখন তৃণমূলকে ধর্ষণও করে। কারণ এখানে নারী তৃণমূলের রত্ন নয়, নারী তৃণমূলের সেই তালিবানদের মতন। তালিবানে যেমন নারী সহকর্মীরা হচ্ছে তাদের যৌনদাসী, তৃণমূল নামক মমতা ব্যানার্জির ফ্যান ক্লাব, তৃণমূলটা তো মমতা ব্যানার্জি একটা ফ্যান ক্লাব, ওটা তো দল নয়, লোকে বলে সার্কেস, আমি বলি ফ্যান ক্লাব। এই ফ্যান ক্লাবে মেয়েরা মানে সহযোদ্ধারা, আমরা জানি তো দলের সহযোদ্ধা হয়, মেয়েরাও তো সহযোদ্ধা, ছেলে মেয়ে নির্বিশেষে, এই সহযোদ্ধারা এখানে যৌন দাসীর ভূমিকা পালন করে। এরা ভোগের পাত্র না হলে এই মনোজিৎ স্টেটমেন্ট দিচ্ছে পুলিশের কাছে। এরকম তো অনেক মেয়ের সাথে আমি করেছি, কি করে জানবো এই মেয়েটি গিয়ে অভিযোগ করবে? ভাবতে পারছেন? পোটেনশিয়াল রেপিস্ট কোন লেভেলের? মমতার দল জানতো না, তৃণমূল নেতৃত্ব জানতো না, দিনের পর দিন এই ক্রিমিনাল 10-12টা মামলায় যার আসামি তারা জানতো না। আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস রাখতে হবে। আপনি ভাবতে পারছেন যে নেতা এই 2022 সালের 9 তারিখ ডিসেম্বরের কলেজ কর্তৃপক্ষ, বকলবে ওখানকার ভাইস প্রিন্সিপাল নন্দিনী চ্যাটার্জি, তিনি একটা নোটিশ সার্ভ করেছিল যে কেউ ডে কলেজ 1-1:30টার পরে কেউ কোনো স্টুডেন্ট থাকতে পারবে না। সেই নোটিশটা কার্যকর করতে দেয়নি, তখন চরম বিতর্ক হয়েছিল, এবং সেই বিতর্কের পরে এই নেতা দলের মধ্যে কিন্তু এটা আলোচিত হয়েছিল ওর ভূমিকাটা, তারপরে দল ব্যবস্থা নেয়নি কেন? আজকে দল নাকি শুনেছি বহিষ্কার করেছে। কি দেখুন, নিজের ঘাট থেকে অশোক দেব বা তৃণমূল কিন্তু এর দায়িত্বটা সরাচ্ছে, আস্তে আস্তে সরিয়ে দেবে, এবার বলবে ওর ব্যক্তিগত ব্যাপার। তৃণমূলে ভোট করার সময় 294টা সিটেই মমতার মুখ, আর অন্যায় করলে ব্যক্তিগত। এটা হচ্ছে তৃণমূলের কৌশল। না, দ্বিচারিতা নয়, এটা বহুচারিতা। এই যে তৃণমূলের যে বহুচারিতা, এটা দেখবেন আপনি সন্দেশখালিতে পিঠে বানানোর শিল্পী শাহজাহানের ক্ষেত্রেও মমতা, তাই তো সিবিআই তদন্ত হয়েছে। আমি খুব আশা করব যে সিবিআই তার অন্তত আরজি করের ব্যর্থতাকে ছেড়ে নিয়ে অন্তত এই জায়গায় অন্তত মেয়েগুলোরকে ধর্ষিতা পিঠে বানাতে গিয়ে রাতের অন্ধকারে যাদের সম্ভ্রমটা লুট করেছে এই গুণধর শাহজাহান, সেটা যেন ন্যায় পায়। এর উপরেও আমি হতাশ, বা রাজ্যবাসী হতাশ, দেশবাসী হতাশ। আমি একটা প্রশ্ন করব, হাজিরার আগে তড়িঘড়ি কলকাতা হাইকোর্টে ধর্ষণে অভিযুক্ত কার্তিক মহারাজ। দেখুন, কার্তিক মহারাজ সম্পর্কে একটা ধোঁয়াশা আছে। সেই মেয়েটি যে ভদ্রমহিলা, মেয়েটি বলবো না, 13 বছর আগের ঘটনায় আমি কিছু মিডিয়ায় দেখছিলাম, তিনি বলছেন তাকে নাকি জোর করে মোটিভেট করে মানে কার্তিক মহারাজের বিরুদ্ধে বলতে বাধ্য করা হয়েছে বা পরিচিত করা হয়েছে। আমি জানি না ভিডিওটা সত্যি কি না, আপনারা সত্যি মিথ্যা বলতে পারবেন, আমি তো মিডিয়ায় দেখলাম। কিন্তু আমি মনে করি যে 12 বছর আগে কার্তিক মহারাজের যদি একটা কাণ্ড করেই থাকে মহিলার কথা অনুযায়ী, তাহলে সেই জায়গায় গিয়ে এখন কেন এই মহিলা আজকে
অভিযোগ করছে, তখন তো কার্তিক মহারাজ কেউ আমরা চিনতামও না সেইভাবে, তখন তিনি বলেননি কেন? ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে, তার কার্তিক মহারাজ সম্পর্কে তার যদি অভিযোগই থাকে, পুলিশ কেন ব্যবস্থা নিতে এত দেরি করছে? হাজিরা দিতে বলেছে। পুলিশের কাছে যদি উপযুক্ত তথ্যই থাকে, রাজ্য প্রশাসনের কাছে, তারা মানে এখন তো অনেক ইজি, ধর্ষণে 0 এফআইআর হয় সারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো মানে আমেরিকাতেও বসে আপনি এফআইআর করতে পারবেন, 0 এফআইআর। তাহলে সেগুলো করছে না কেন? অর্থাৎ কোথাও যেন একটা ধোঁয়াশা আছে। হ্যাঁ, শুধু ভাসানো নয়, আজকে এই মতো পরিস্থিতি যেখানে তৃণমূল কংগ্রেস ফেসে আছে, সেই জায়গায় গিয়ে এটাকে মানে সারফেসে তুলে কিন্তু আমার মনে হয় কোথাও যেন তৃণমূলের এই ধর্ষণের ব্যাপারটায় জাস্টিফাই করার চেষ্টা চলছে।